সবাইকে স্বাগত দীপ্ত সন্ধ্যার সংবাদে। সাথে রয়েছে দোলা ডলরের। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। শহীদ সেনা সদস্যদের কবরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, জাতীয় শহীদ সেনা দিবস পালন। আহসান এইচ মনসুরের নিয়োগ বাতিল, বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর রহমান। ব্রাজিলের দক্ষিণ পূর্বাঞ্চলে মুষলধারে বৃষ্টি ও আকস্মিক বন্যায় নিহত 25, নিখোঁজ অনেকে। জাতীয় শহীদ সেনা দিবসে পিলখানায় হত্যাকাণ্ডের শিকার শহীদ সেনা সদস্যদের কবরে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার সকালে বনানীর সামরিক কবরস্থানে শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। এছাড়া 3 বাহিনী প্রধান, বিজিবি প্রধান এবং শহীদ পরিবারের সদস্যদের পক্ষ থেকেও ফুলেল শ্রদ্ধা জানানো হয়। বিডিআর সদর দপ্তর পিলখানায় 2009 সালের এই দিনে বিদ্রোহের নামে হত্যা করা হয় 57 সেনা কর্মকর্তাকে। এই ঘটনায় তৎকালীন বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ সহ 57 জন সেনা কর্মকর্তা ছাড়াও আরও 17 জন বেসামরিক নাগরিকের মৃত্যু হয়। 24-এর গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর দেশের ইতিহাসে বিভীষিকাময় ও শোকাবহ দিনটিকে জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত হয়। বুধবার যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হচ্ছে। এরই অংশ হিসেবে সকাল 10টা 10 মিনিটে প্রথমে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন শহীদ সেনা কর্মকর্তাদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপরই প্রধানমন্ত্রী তারেক রহমান শ্রদ্ধা জানান। পুষ্পস্তবক অর্পণ শেষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল সামরিক রীতিতে সম্মান প্রদর্শন করেন। সেখানে তারা শহীদ সেনা কর্মকর্তাদের জন্য দোয়া ও মোনাজাত করেন। পরে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়া সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকরুজ্জামান, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান ও বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান শ্রদ্ধা জানান। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব, বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক ও শহীদ পরিবারের সদস্যরাও শ্রদ্ধা নিবেদন করেন। আমরা নতুন করে কোনো তদন্ত কমিশন করব না। এই জঘন্য হত্যাকাণ্ডের পিছনে কি উদ্দেশ্য ছিল তা খুঁজে বের করার জন্য তৎকালীন সরকার 2টো কমিটি করেছিল, যার কমিটির রিপোর্টগুলো শেষ পর্যন্ত প্রকাশিত হয়নি। সদ্য বিদায়ী অন্তর্বর্তী সরকার আরও একটি স্বাধীন জাতীয় তদন্ত কমিশন গঠন করে। এই কমিশনের প্রতিবেদন সরকারের কাছে জমা পড়লেও উল্লেখযোগ্য কোনো পদক্ষেপ এখনো দেখা যায়নি। শিমুল বাশার, দীপ্ত বার্তা কক্ষ। যাচ্ছি পরের প্রসঙ্গে। আহসান এইচ মনসুরকে সরিয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে ব্যবসায়ী মোস্তাকুর রহমানকে নিয়োগ দেওয়া হয়েছে। এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তাতে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। মোস্তাকুর রহমান পেশায় একজন ব্যবসায়ী। তিনি হীরা সোয়েটার্সের ব্যবস্থাপনা পরিচালক। হীরা সোয়েটার্স নারায়ণগঞ্জে অবস্থিত একটি পরিবেশ বান্ধব কারখানা। মোহাম্মদ মোস্তাকুর রহমান নানা ব্যবসায়ী সংগঠনের সদস্য। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম একজন ব্যবসায়ীকে গভর্নর পদে নিয়োগ দেওয়া হলো। ছাত্র জনতার অভ্যুত্থানের পর 2024 সালের 14 আগস্ট বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে আহসান এইচ মনসুরকে নিয়োগ দেওয়া হয়েছিল। অমর একুশে বইমেলা ঘিরে নিরাপত্তা নিয়ে কোনো ধরনের শঙ্কা দেখছে না ঢাকা মেট্রোপলিটন পুলিশ। একথা জানিয়ে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, তারপরও বাহিনী প্রস্তুত রয়েছে। মেলা চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কোনো ভারী যানবাহন চলবে না বলেও জানান তিনি। প্রতি বছর 1 ফেব্রুয়ারি শুরু হয় অমর একুশে বইমেলা, কিন্তু 12 ফেব্রুয়ারির সংসদ নির্বাচন ঘিরে নিরাপত্তা শঙ্কা দেখা দেয়ায় মেলাটি 2 মাস এগিয়ে গত ডিসেম্বরে করার সিদ্ধান্ত নিয়েছিল বাংলা একাডেমি। কিন্তু প্রকাশকদের একাংশ তখন সেটির বিরোধিতা করে। অবশেষে কয়েক দফা বৈঠকের পর বৃহস্পতিবার শুরু হচ্ছে বইমেলা। মেলায় স্টল নির্মাণের কাজ এখনো চলছে। হাতে গোনা কয়েকটি সম্পন্ন হলেও এখনো সিংহভাগই বাকি। রোজার মাসে মেলা ওই হবে না, কিছু কিছু লোকে এরম করছিল, তখন আমরা আয়া কাজ করছি। এখন তো মোটামুটি সবাই সবাই কাজ আরম্ভ করছে। বর্তমান বুঝতে পারতেছি যে আরো আপাতত 3 থেকে 4 দিন
কাজ ক্লিয়ার হতে লাগতে পারে। আমরা 13 তারিখে ঢুকছি তো, এবার 4-5 দিন লাগবো। মাঝে দিয়ে কাজ ড্যাম গেছে কি কারণে? এদের এলোমেলোর কারণে মাঠে দোকানদার আসেনি। নিরাপত্তার বিষয়টি দেখতে বুধবার সকালে মেলা প্রাঙ্গণ পরিদর্শন করেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ সরোয়ার। জানান, বইমেলা ঘিরে নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। বইমেলার প্রবেশ মুখে মেটাল ডিটেক্টর এবং আর্ট্রে দ্বারা মানুষের প্রবেশের সময় চেকিংয়ের পাশাপাশি ম্যানুয়াল চেকিং ব্যবস্থাও থাকবে। ধারালো বস্তু, বিস্ফোরক দ্রব্য কিংবা দাহ্য পদার্থ নিয়ে বইমেলায় কেউ প্রবেশ করতে পারবে না। কোনো বইয়ে উস্কানিমূলক বিষয়বস্তু যাতে না থাকে সে বিষয়ে সজাগ থাকবে আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশের বিভিন্ন ইউনিট আছে, এরা এগুলা মনিটর করবে, দেখবে। নর্মালি আশঙ্কা নেই, তারপরে আমাদের প্রস্তুতি থাকবে। 26 ফেব্রুয়ারি থেকে 15 মার্চ পর্যন্ত প্রতিদিন বেলা 2টা থেকে রাত 9টা পর্যন্ত চলবে মেলা। আর ছুটির দিন বইমেলা চলবে বেলা 11টা থেকে রাত 9টা পর্যন্ত। দিলশা দানি, দীপ্ত সংবাদ, ঢাকা। নির্বাচনে ঋণ খেলাপি ও দ্বৈত নাগরিক প্রার্থীদের বিষয়ে ইসি এখন তদন্ত করতে পারে বলে মন্তব্য করেছেন সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার। বুধবার প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, নির্বাচন নিয়ে অনেক প্রশ্ন আছে, তবে মানুষ ভোট দিতে পেরেছে এবং রাজনৈতিক দলগুলো ফলাফল মেনে নিয়েছে। বুধবার জাতীয় প্রেস ক্লাবে সুজনের দৃষ্টিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট 2026 শীর্ষক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সুজন সম্পাদকের সভাপতিত্বে এতে লিখিত বক্তব্য তুলে ধরেন সংগঠনের জাতীয় কমিটির সদস্য একরাম হোসেন। বড় আকারের পক্ষপাতের অভিযোগ পরিলক্ষিত হয়নি। নির্বাচন অপেক্ষাকৃত শান্তিপূর্ণ হয়েছে জানিয়ে সংবাদ সম্মেলনে বলা হয়, সংবিধান সংস্কার বিষয়টিকে কেন্দ্র করে বিরোধী এবং 11 দলীয় জোটের মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান বর্জন নতুন সরকার জন্ম দিয়েছে। 48টা বিষয় যেগুলো নিয়ে গণভোট হয়েছে এগুলো জনগণ অনুমোদন করেছে গণভোটের মাধ্যমে। তো আমি মনে করি যে তাদের শপথ না নেওয়ার কারণে জটিলতার সৃষ্টি হয়েছে। অভিযুক্ত ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকদের প্রতিদ্বন্দ্বিতার সুযোগকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সবচেয়ে উল্লেখযোগ্য ব্যর্থতা হিসেবে চিহ্নিত করেছে সংগঠনটি। ঋণখেলাপিদেরকে কিংবা যারা দ্বৈত নাগরিক তাদেরকে নির্বাচন অংশগ্রহণ করতে দিয়েছে কিনা, তো আমরা আশাবাদী যে একজন নির্বাচন কমিশনার বলেছে যে নির্বাচনের পরেও এ নিয়ে তদন্ত হতে পারে। আশা করি তারা তদন্ত করে এই বিষয়টা শুরু করবে। নির্বাচন কমিশন এখতিয়ার বহির্ভূতভাবে আইনের ব্যাখ্যা দিয়ে তাদের পার করে দিয়েছে বলেও অভিযোগ করা হয় সংবাদ সম্মেলনে। কার্যক্রমের উপর আমরা নিবিষ্ট হতে পারবো। সঞ্জিতা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা। এবারে আরএফএল ওয়ার্ড্রোব ঈদ বাজার। ঈদ মানেই ছোটদের কাছে অন্যরকম আনন্দ উচ্ছ্বাস, তাই ছোট্ট সোনামণিদের জন্য পছন্দের জামাকাপড় খুঁজতে রাজধানীর শপিং মলগুলোতে ছুটছেন বাবা মায়েরা। মানানসই আকর্ষণীয় পোশাক কেনাই তাদের লক্ষ্য। পবিত্র ঈদুল ফিতরের কেনাকাটা ঘিরে জমজমাট হচ্ছে রাজধানীর শপিং মলগুলো। সারি সারি দোকানে শিশুদের বাহারি পোশাক, চোখ ধাঁধানো নকশা আর উজ্জ্বল রঙের জামাকাপড়ে ঠাসা প্রতিটি দোকান। ছেলে শিশুদের জন্য পাঞ্জাবি, পায়জামা, ফতুয়া, 3 পিস সেট, ডেনিম ও টি শার্টের ভিন্নধর্মী সংগ্রহ। আর মেয়ে শিশুদের জন্য ফ্রক, গাউন, লেহেঙ্গা, ঘাগরা থেকে শুরু করে শাড়ির আদলে তৈরি বিশেষ পোশাকও রয়েছে। দেশি কাপড়ের পাশাপাশি আমদানি করা পোশাকও মিলছে অনেক দোকানে। দোকানিরা বলছেন, এবার নকশায় বৈচিত্র্য এসেছে। আরামদায়ক ও নরম কাপড় আর শিশুদের পছন্দের কার্টুন এবং ফ্লোরাল মোটিফে গুরুত্ব দেওয়া হয়েছে। এখনো পুরোপুরি জমে ওঠেনি বেচাকেনা। বর্তমানে বাচ্চাদের চাহিদা বলতে 3 পিসের চাহিদাটা একটু বেশি। 3 পিসের মধ্যে এই যে জর্জেট সুতি আইটেমটা একটু কম ধরতেছে, 3 পিসটা একটু বেশি ধরতেছে আমাদের। যে কাপড়গুলো খুব মানে ওই নেট কাপড়ের মতোই বাট একটু আরামদায়ক, সফট, ওই কাপড়ের দিকে হচ্ছে কাস্টমারগুলো একটু বেশি যুক্ত। কাস্টমার তো মনে করেন এখন কম, অনেক কম, ঠিক আছে। কাস্টমারের পরিমাণ মতো নাই, বেচা কেনা খারাপ, ঠিক আছে। 10 রমজানের পর থেকে যদি ড্রেস ভালো আসে তাহলে মনে করেন বেচা কেনা ভালো হবে ইনশাল্লাহ। ক্রেতাদের কেউ কেউ ঘুরে দেখছেন, নান্দনিক নকশার পোশাক খুঁজছেন, যাচাই করছেন দাম। অনেকে ভিড় এড়াতে এখনই কেনাকাটা সারতে চান। এই যে বাচ্চাদের কালেকশন ফার্স্টের দিকে আসলে ভালো কালেকশন পাই, বাছাই করা মাল হয় না। আগের তুলনায় গত বছরের তুলনায় এত কালেকশন ছিল না, এবার যে প্রথম রোজার দিকে এত কালেকশন
বাচ্চাদের জন্য আজকে আমি 2টা ড্রেসের জন্য আসছি। আমার বেবি, ঠিক আছে, একটা আপনার ফরাকের সিস্টেম নেব আর একটা পার্টি ড্রেস নেব। কয়েকদিন পরই ক্রেতাদের ঢল নামবে, জমে উঠবে বেচাকেনা, এই অপেক্ষায় দোকানিরা। জহুরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা। মামলার কারণে বন্ধ থাকা গত বছরের প্রাথমিক বৃত্তি পরীক্ষা এই বছর এপ্রিলের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। বুধবার সচিবালয়ে জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ অনুষ্ঠানে তিনি তথ্য জানান। এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী জানান, ঢাকার 7 কলেজের জন্য নতুন বিশ্ববিদ্যালয়ের বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে। এদিকে বাণিজ্যমন্ত্রী জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে করা চুক্তি বিশ্লেষণ করা হচ্ছে। বুধবার দুপুর 1:30টায় সচিবালয়ে কেন্দ্রীয়ভাবে জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ করেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। এ সময় সংবাদ সম্মেলনে জানানো হয়, এবছর 9টি সাধারণ শিক্ষা বোর্ডে মোট বৃত্তি পেয়েছে 68,768 জন শিক্ষার্থী। এর মধ্যে মেধাবৃত্তি 21,497 জন এবং সাধারণ বৃত্তি পেয়েছে 37,261 জন শিক্ষার্থী। মাদ্রাসা শিক্ষা বোর্ডে 22,360 জন এবং কারিগরি শিক্ষা বোর্ডে বৃত্তি পেয়েছে 208 জন। আমরা সবভাবে কাজ করব যেন। শিক্ষামন্ত্রী বলেন, খুব দ্রুতই প্রাথমিক বৃত্তি পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়নের কাজ শুরু হবে। এর মধ্যে সরকারিভাবে শিক্ষার্থীদের 80% এবং বেসরকারি শিক্ষার্থীদের 20% পরীক্ষায় অংশ নিতে পারবে। এছাড়া প্রতি বছর ভর্তি ফি নেওয়া যাবে না। আদালতের এমন আদেশ কোনো প্রতিষ্ঠান অমান্য করলে ব্যবস্থা নেওয়া হবে। এপ্রিল মাসের ফার্স্ট উইক, অর্থাৎ আমাদের আগামী কোরবানি ঈদের আগেই আমরা প্রশ্নপত্র তৈরি করে এবং তাদেরকে পড়ালেখার সুযোগ দিয়ে গত বছরের বৃত্তি পরীক্ষাটি আমরা এই বছরে নিয়ে নেব। ঢাকার 7টি সরকারি কলেজ নিয়ে করা স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রসঙ্গেও কথা বলেন শিক্ষামন্ত্রী। 7 কলেজ তড়িঘড়ি করেছে কি করেনি, এটা আমরা আবার একটা কমিটি করে এটাকে আমরা আবার পর্যালোচনায় আনতেছি। অতএব এগুলো আমাদেরকে সময় দেন। আমরা কয় তারিখে শপথ গ্রহণ করলাম। এদিকে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের সময় যুক্তরাষ্ট্রের সঙ্গে যে চুক্তি হয়েছে তা এখনও বিশ্লেষণাধীন। পরে করণীয় ঠিক করা হবে। ট্যারিফ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির বিষয়ে এখনই মন্তব্য করতে চান না তিনি। আপনারা দয়া করে এই বিষয়ে মন্তব্যের জন্য জোরাজুরি করবেন না। আমরা সবাই এখানে দেশের দরদি মানুষ, সবাই আপনারা আমার সামনে যারা আছেন, আমরা একটু অবস্থান গ্রহণের ক্ষেত্রে, আমাদের মন্তব্যের ক্ষেত্রে এই বিষয়ে একটু সতর্ক থাকি। এর আগে সকালে আন্তমন্ত্রণালয় বৈঠক শেষে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন জানান, জুলাই গণ অভ্যুত্থানে আহতদের চিকিৎসা এবং শহীদ পরিবারগুলোর পুনর্বাসনের বিষয়ে খোঁজ খবর নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কোনো রাজনৈতিক বিবেচনায় কেউ যেন পুনর্বাসনের তালিকা থেকে বাদ না পড়ে তার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। কোনো রাজনৈতিক দলীয় পরিচয় বিবেচনাধীন হবে না। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা। অবৈধ সম্পদ অর্জনের মামলায় যুবলীগ নেতা ইসমাইল চৌধুরী সম্রাটকে পৃথক ধারায় 20 বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। বুধবার ঢাকার বিশেষ জজ আদালত 6-এর বিচারকের রায় দেন। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সম্রাটের বিরুদ্ধে 2019 সালের 12 নভেম্বর মামলা করেন দুদকের একজন উপপরিচালক। যুক্তিতর্ক শুনানি শেষে গত 9 ফেব্রুয়ারি মামলাটি রায়ের পর্যায়ে আসে। আসামি পলাতক থাকায় আত্মপক্ষ শুনানি হয়নি। এর আগে অস্ত্র মামলায় সম্রাটকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত। আন্তর্জাতিক প্রসঙ্গ, ব্রাজিলের দক্ষিণ পূর্বাঞ্চলীয় অঞ্চলে সোমবার থেকে মুষলধারে বৃষ্টিপাত ও আকস্মিক বন্যায় অন্তত 25 জন মারা গেছেন। এই ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও অনেকে। আল জাজিরা জানায়, ব্রাজিলের দক্ষিণ পূর্বাঞ্চলীয় মিনাস গেরাইস রাজ্যে সোমবার থেকে টানা মুষলধারে বৃষ্টিপাত হয়। এর ফলে ভয়াবহ বন্যা ও ভূমিধসে কমপক্ষে 25 জন নিহত হয়েছেন। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের খুঁজতে দিনরাত অভিযান চালাচ্ছেন। উদ্ধারকারীরা জানিয়েছেন, বেশিরভাগ মৃত্যুর খবর জুইস দে ফোরা শহরে পাওয়া গেছে। সেখানে 18 জন নিহত হয়েছেন এবং উবাতে আরও 7 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বৃষ্টিতে বেশ কয়েকটি বাড়িঘর ও ভবন ধসে পড়ার পর নিখোঁজ রয়েছেন অনেকে। তাদেরকে উদ্ধারের জন্য চেষ্টা চালাচ্ছে উদ্ধারকর্মীরা। জুইস ডি ফোরা শহরের বিভিন্ন এলাকা কাদা ও পানিতে তলিয়ে গেছে। শহরটির মেয়র জানান, এলাকায় অন্তত 20টি ভূমিধসের ঘটনা ঘটেছে এবং বহু বাড়ি ঘর ধসে পড়েছে। তিনি বলেন, 4 ঘন্টায় 180 মিলিমিটারের বেশি বৃষ্টি হয়েছে, যা ধ্বংসাত্মক পরিস্থিতির তৈরি করেছে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে এক ব্যক্তি 4 জনকে ছুরিকাঘাতে হত্যা করেছে। পরে স্থানীয় পুলিশ সন্দেহভাজনকে গুলি করে হত্যা করে।
আল জাজিরা জানায় স্থানীয় সময় মঙ্গলবার সকালে এই হামলার ঘটনা ঘটে ওয়াশিংটন রাজ্যের টাকোমার উত্তর পশ্চিমে অবস্থিত কি পেনিনসুলাই উপদ্বীপে একটি বাড়ির বাইরে 32 বছর বয়সী এক ব্যক্তি 4 জনকে ছুরিকাঘাতে হত্যা করে। ছুরিকাঘাতে আহত 4 জনের মধ্যে 3 জন ঘটনাস্থলেই মারা যান। অপর একজনকে হাসপাতালে নেওয়া হলে পরে তারও মৃত্যু হয় বলে জানান তদন্ত কর্মকর্তা। স্থানীয়দের অভিযোগে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সন্দেহভাজন ব্যক্তিকে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই ওই হামলাকারী মারা যায়। পুলিশের গুলিতে সন্দেহভাজনের মৃত্যু এবং ছুরিকাঘাতের ঘটনা উভয় বিষয়ে তদন্ত করছে পিয়ার্স কাউন্টি ফোর্স ইনভেস্টিগেশন টিম। এবারে জানিয়ে দিব খেলার খবর। দেশের নারী ক্রিকেটের জনপ্রিয়তা ও মান উন্নয়নের লক্ষ্যে প্রথমবারের মতো নারী বিপিএল আয়োজন করতে যাচ্ছে বিসিবি। 3টি দল নিয়ে আগামী 4 থেকে 14 এপ্রিল পর্যন্ত মাঠে গড়াবে নারী বিপিএল এর উদ্বোধনী আসর। প্রথম আসরের ভেন্যু হিসেবে থাকবে ঢাকার মিরপুর ক্রিকেট স্টেডিয়াম এবং চট্টগ্রামের শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম। সবকিছু ঠিক থাকলে আগামী 14 মার্চ হবে 3 দলের টুর্নামেন্টের প্লেয়ার্স ড্রাফট। এই জন্য স্থানীয় ক্রিকেটারদের মোট 5টি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। জাতীয় দলের 3 ক্রিকেটারকে এই তালিকায় রাখা হবে আইকন হিসেবে এবং তারাই নেতৃত্ব দেবেন 3 দলকে। তাদের পারিশ্রমিক নির্ধারণ করা হয়েছে সর্বোচ্চ 10 লাখ টাকা। ড্রাফটে স্থানীয়দের দ্বিতীয় সর্বোচ্চ এই ক্যাটাগরিতে থাকবেন 6 জন ক্রিকেটার, তাদের পারিশ্রমিক 7 লাখ টাকা। বি ক্যাটাগরিতে থাকা 12 জন ক্রিকেটারের জন্য নির্ধারিত পারিশ্রমিক 5 লাখ টাকা করে। ড্রাফটের আগে ফ্র্যাঞ্চাইজিগুলো চাইলে বিদেশি ক্রিকেটারদের সঙ্গে সরাসরি চুক্তি করতে পারবে। সেক্ষেত্রে সর্বোচ্চ 8,000 থেকে সর্বনিম্ন 3,000 মার্কিন ডলার হবে পারিশ্রমিক। এর সাথে শেষ করব দীপ্ত সন্ধ্যার সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। শহীদ সেনা সদস্যদের কবরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, জাতীয় শহীদ সেনা দিবস পালন। আহসান এইচ মনসুরের নিয়োগ বাতিল, বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর রহমান। ব্রাজিলের দক্ষিণ পূর্বাঞ্চলে মুষলধারে বৃষ্টি ও আকস্মিক বন্যায় নিহত 25, নিখোঁজ অনেকে। আর এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দেখবেন রাত 11টায়। এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। ধন্যবাদ সবাইকে।